চাকরি মানে গভর্নমেন্ট সরকারি চাকরি এটা তো নয়। চাকরি মানে তাকে একটা কাজের জায়গা ব্যবস্থা করে দেওয়া। এনডিএ তো আর আমাদের রাজ্যে ক্ষমতা চলছে না, আমাদের বিজেপির গভর্নমেন্ট চলছে না। সেটা কে কোন অ্যাঙ্গেলে ভাবছে তার বিষয়, কিন্তু সবাই মানে কে, তার কে রেসপন্সিবল পার্সনকে দূরে সরিয়ে দিয়েছে বলে এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত শুনিনি বা দেখিনি। না, বিজেপি স্বীকৃতি দিয়েছে, অন্য কোনো পার্টি কোনো স্বীকৃতি দেয়নি। নেতাজিকে নিয়ে যারা রাজনীতি করতো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক মোস্ট প্রবাবলি, যদি ভুল না বলে থাকে, তারাও কোনোদিন বলেনি ভারতবর্ষের প্রথম স্বাধীন প্রধানমন্ত্রীর নাম নেতাজি, তারা বলেনি, বিজেপি বলেছে। না, তার সাংসদের বাইরে তার তো একটা ব্যক্তি আইডিওলজি আছে, ব্যক্তি হিসাবে বলতে পারে, আমি জানি না, যদি বলে থাকে ভুল বলেছি। তো ঠিকই, আগে গভর্নমেন্টের যে পলিসি ছিল, প্রথমে জমি অ্যাকোয়ার করার পলিসিটা খুব মারাত্মক বাজে ছিল তৃণমূল কংগ্রেসের আমলে, এবং কয়েকটা জায়গায় তো যদি সেই জমি অ্যাকোয়ারটাও হতো, কিন্তু কারখানা করতে গেলেই যেভাবে লোকাল ভূমিফোর তৃণমূলের নেতা তাদের কাছ থেকে টাকা নিত, এবং তারা শ্রমিকদের যে সিন্ডিকেট বানিয়েছিল যে এখান থেকেই নিতে হবে লেবারদের, সেই জায়গা থেকেই কিন্তু যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কিন্তু বাংলা থেকে কারখানা করতে চায়নি, ইনভেস্টমেন্ট করতে চায়নি, তারা তুলনায় সাউথে গেছে। স্বাগত। আমি একটা জিনিস এখানে বলবো যে আপনি মূলত যেটা বলতে চাইছেন, যারা ব্যবসায়ী আর কি, মানে সরকারি পরিষেবা তো ডাইরেক্ট দিতে পারে না, কোনো এজেন্সির মাধ্যমে দেয়। এবার এজেন্সি তারা যে গভর্নমেন্ট থাকে সেই গভর্নমেন্টের হয়ে তাদের বেনিফিটে কাজ করে, বা গভর্নমেন্টের যে প্ল্যানিং প্রপোজাল সেই মতোই তারা কাজ করে, অর্থাৎ এটা ওয়ান টাইপ অফ বিজনেস। তো ব্যবসায়ীরা ব্যবসা করবে, তার সঙ্গে নিশ্চয়ই সরকারের কোলাবোরেশন না থাকলে ব্যবসার ক্ষেত্রে অসুবিধা, পাবলিকের ক্ষেত্রেও অসুবিধা। এবারে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এবার যারা আগে ব্যবসা করতো তাদের তো ব্যবসা ছেড়ে রাতারাতি পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে অন্য রাজ্যে যাবে না। অবভিয়াসলি তারাও তাদের পলিসি চেঞ্জ করে বর্তমান সরকারের পলিসির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে তারা কাজ করবে। যেভাবে সিপিএমের আমলে যারা ব্যবসা করতো, তারা পরবর্তীকালে তৃণমূলের হয়ে মানে তৃণমূল সরকারের আন্ডারে তারা যখন ব্যবসা করে, সেক্ষেত্রেও তারা তাদের তৃণমূলের যে পলিসি সেই পলিসিকে অনুসরণ করেই হয়তো কাজ করেছে। এবং আমাদের যা গভর্নমেন্ট যে পলিসির উপরে চলছে, আমাদের গভর্নমেন্টের যে স্কিম, তারা যে এজেন্সির মাধ্যমে কাজ করবে, নিশ্চয়ই গভর্নমেন্টের যে আইডিওলজি তার উপরে দাঁড়িয়ে তারা কাজ করবে। এর সাথে রাজনৈতিক ক্ষেত্রে কতটা ম্যাচিংয়ের বিষয় আছে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে, আজকে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে বসে আছে, তারা তো একটা সময় তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে বসেছিল। তার মানে তো এটা নয় যে ওই আমলে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে বসেছিল তারা তৃণমূল করতো, তারা সরকারি চাকরি করে, গভর্নমেন্ট সার্ভেন্ট। গভর্নমেন্ট যেভাবে তাদেরকে কাজে লাগাবে তারা সেই মতো কাজ করবে। কিছু ক্ষেত্রে হয়তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা হয়তো নেই, কিন্তু অনেক জায়গাতে হয়তো কিছু ক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা হয়তো তারা দেখেছে যে একটা মেজর পোর্শন হয়তো তাদের মনে হয়েছে কোনো জায়গাতে, যে তারা অন্নপূর্ণার যে স্কিম, সেই স্কিমের হয়তো প্রথম দিকে মেবি এটা ফার্স্ট লটের কথা আপনি বলছেন, যে সেখানে যেহেতু সিলেক্টিভ নাম্বার অফ পিপলসকে দেওয়া হয়েছিল, মোস্ট পাবলিক 20 থেকে 25 লক্ষ অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। এবার রাজ্যে প্রায় আজকের দিনে প্রায় 2 কোটির কাছাকাছি আমি শুনেছি, এক্স্যাক্টলি ফিগার আমি জানি না, যে আবেদন করেছে। তার মধ্যে অনেকেই প্রচুর পরিমাণ ব্যক্তিগত সম্পত্তি থাকার পরেও তারা আবেদন করেছেন। তো আবেদন করা উচিত নয়, তাদের করা উচিত হয়নি। তো এই সংখ্যা বাদ দিলে আমার ধারণা প্রায় 1.5 কোটি এরকম থাকবে, যারা হয়তো বা 1.5 কোটি থেকে কিছু কম বেশি এরকম হতে পারে, যে সংখ্যাটা হয়তো অন্নপূর্ণা যে গভর্নমেন্ট যে পলিসি ভাবছে সেই পলিসির কাছে তারা পেতে পারে। তো সেই জায়গাতে যখন 20 লক্ষ বা 25 লক্ষ লোককে দেওয়া হবে, তাহলে পার্সেন্টেজ হিসাব করলে দেখা যাবে যে মেজরিটি পায়নি, যারা পেতে পারে। ফলে সেই জায়গাতে যে পায়নি সে যদি বিজেপির সাপোর্টার হয়ে থাকে, সে মনে করছে আমি বিজেপি করি বলে পাইনি, এটাও হতে পারে। এটা থিঙ্কিং অন অ্যানাদার মানে পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি, অন্যভাবে যদি ভাবি। কারণ আপনি চাইছেন 1.5 কোটি বা 1 কোটি 40 লক্ষ মানুষকে দেবেন, আপনি প্রথম লটে দিয়েছেন 20 বা 25 লক্ষ, তাহলে বাদ গেল কত, তার পার্সেন্টেজ কত? তাহলে তার মানে আপনি বেশিরভাগটাই দেখছেন পায়নি। এবারে ভোটার যেহেতু বেশিরভাগই বিজেপিকে ভোট দিয়েছে, তাই তাদের মনে হচ্ছে যে কোনো জায়গা থেকে বিজেপিকে হয়তো বাদ দিয়েছে। এটা আমার যেটা মনে হয়েছে। এবার কিছু জায়গাতে হয়তো হতে পারে ডেটাবেস কালেকশনের একটা বিষয় থাকে, কারণ আপনি যখন 1.5 কোটির মধ্যে 20 লক্ষকে প্রথমে বেছে নিচ্ছেন, তখন ডেটাবেস যার কাছে অ্যাভেলেবেল ইনস্ট্যান্ট পাবে, আপনি তখন তাকেই দেবেন। কিন্তু গভর্নমেন্টের মোটিভ রয়েছে যে আপনি যারা যোগ্য পশ্চিমবঙ্গে, যে সমস্ত মায়েরা বোনেরা, মানে যারা প্রকৃত অর্থে দুস্থ পরিবারের লোক, তাদেরকে মাসিক একটা 3,000 টাকা দিয়ে অর্থনীতিতে একটা জায়গাতে তাদেরকে দাঁড় করানো, এবং সেই টাকা তারা যাতে ব্যবহার করে অন্তত অন্য কোনো কাজের সঙ্গে ইনভলভ হতে পারে, তার সন্তানকে পড়াশোনা শেখাতে পারে, টিউশন ফিস দিতে পারে, বা কিছু ক্ষেত্রে পরিবারের আর্থিক হাল কিছুটা ধরতে পারে, সেই কারণে দেওয়া। 1 লক্ষ সরকারি কর্মচারী এবারই রিক্রুটমেন্ট হবে 2026। যারা চাকরি আছে তৃণমূলের আমলে, তৃণমূলের কারণে, তৃণমূলের সে তো কোর্টের বিষয় আছে, কোর্টের যা জাজমেন্ট থাকবে সেই মতোই হবে। কিন্তু যুবকদের যে বিষয়টা, যুবকরা চাকরি পাবে, এসএসসির অ্যাডভার্টাইজমেন্ট হবে, পুলিশের অ্যাডভার্টাইজমেন্ট হবে, পঞ্চায়েতের অ্যাডভার্টাইজমেন্ট হবে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে অ্যাডভার্টাইজ হবে। তার বাইরে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আছে। তো প্রতি বছরে 1 লক্ষ চাকরি, মানে নট এ ম্যাটার অফ জব, গভর্নমেন্ট জবের কথা বলছি। তারপরে হিউজ অ্যামাউন্টের আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বাইরে থেকে অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, ন্যাশনাল কোম্পানি, তারা ওয়েস্ট বেঙ্গলে তারা অফিস খুলছেন, কেউ কারখানা খুলতে চাইছেন, সেখানেও তো হিউজ অ্যামাউন্টের এমপ্লয়মেন্ট হবে। আপনি চাকরি মানে শুধুমাত্র যারা সরকারি চাকরি ভাবে, তাহলে আপনার ভাবতে হবে সারা ভারতবর্ষের 130 কোটিও যদি লোক ধরি, তাহলে আমার গভর্নমেন্ট ভ্যাকেন্সি কত আছে, কত পার্সেন্টেজ দাঁড়ায়। আপনি ভারতবর্ষ ছেড়ে দিন, পৃথিবীর সব থেকে উন্নত দেশ আমেরিকাতে চলে যান, আমেরিকায় গভর্নমেন্ট এমপ্লয়িজের সংখ্যা কত পার্সেন্ট?
এটা বুঝতে হবে তো। সবাই বিজনেসের উপর চাকরি মানে গভর্নমেন্ট সরকারি চাকরি এটা তো নয়, চাকরি মানে তাকে একটা কাজের জায়গা ব্যবস্থা করে দেওয়া। এক্ষেত্রে মিডিয়ার একটা বিরাট বড় ভূমিকা থাকে, মিডিয়ার একটা বিরাট বড় ভূমিকা, দায়িত্ব। মিডিয়ায় যারা কাজ করে এরাও তো এমপ্লয়মেন্ট, এরাও পাচ্ছে, এদেরও বোঝানো উচিত। মানে মানুষ তো এখন খবর মেনলি মিডিয়ার মাধ্যমে জানে। মানে আগে একটা লাইব্রেরির একটা বিরাট ভূমিকা থাকতো, এখন লাইব্রেরিতে লোক কম কম যায়, এখন বেশি ইউটিউব, এখন ফেসবুক, এটাই বেশি দেখে। ফলে যারা এখানে খবর করছে তাদের খবরের মধ্যেও আমার মনে হয় অ্যাঙ্গেলটা রাখা উচিত, যে চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি নয়। তো ঠিকই আগে গভর্নমেন্টের যে পলিসি ছিল, প্রথমে জমি অ্যাকোয়ার করার পলিসিটা খুব মারাত্মক বাজে ছিল তৃণমূল কংগ্রেসের আমলে, এবং কয়েকটা জায়গায় তো যদি সেই জমি অ্যাকোয়ারটাও হতো, কিন্তু কারখানা করতে গেলেই যেভাবে লোকাল ভূমিফোড় তৃণমূলের নেতা তাদের কাছ থেকে টাকা নিত, এবং তারা শ্রমিকদের যে সিন্ডিকেট বানিয়েছিল যেখান থেকেই নিতে হবে লেবারদের, সেই জায়গা থেকেই কিন্তু যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কিন্তু বাংলা থেকে কারখানা করতে চায়নি, ইনভেস্টমেন্ট করতে চায়নি। তারা তুলনায় সাউথে গেছে, নর্থ ইন্ডিয়াতেও গেছে, নর্থ ইস্টে গেছে, পশ্চিমবঙ্গ থেকে নর্থ ইস্টে, আসামে গেছে, ত্রিপুরায় গেছে, ওয়েস্ট বেঙ্গলে আসে। গভর্নমেন্টের পলিসি এবারে চেঞ্জ হয়েছে, তাই দেখুন একের পর এক বড় বড় কোম্পানি তারা আসছে। কিন্তু যে প্রশ্ন প্রথমে বলছিলেন সংগঠনের বিষয় যদি আমরা বলি, তাহলে আমার ধারণা, আমি এক্স্যাক্টলি ডেটা বলতে পারবো না, আমাদের রাজ্যে টোটাল নাম্বার অফ বুথ হয়তো 80,000-এর কাছাকাছি হবে। এবার তার মধ্যে আমাদের সংগঠন 2026 বিধানসভা নির্বাচন আমরা কত বুথে আমরা এজেন্ট বসাতে পেরেছি, এক্স্যাক্টলি ডেটাটা আমার কাছে নেই। আমার ধারণা এটা হলে হয়তো অন অ্যান্ড অ্যাবাউট 50% হয়তো হবে, বা 50 কি 60। এক্স্যাক্টলি ডেটা থাকলে আমি আপনাকে আরও ভালো বলতে পারতাম। আমার যেখানে আমার দায়িত্ব আছে সেখানে আমরা 100% বুথে আমরা এজেন্ট বসিয়েছিলাম। তার মানে ওই বুথে অন্তত একটা লোক আছে যে বিজেপির ঝান্ডা ধরেছে। কিন্তু এমন বহু জায়গা আছে যেখানে একটা লোকও ভোটের দিন বিজেপির হয়ে বুথে বসতে ভয় পেয়েছে, সেখানে মানুষ ভোট দিয়েছে আমাদের। তাহলে আপনি কী ধরবেন সেখানে কারা ভোট দিয়েছে? সায়নী ঘোষ বিজেপিতে এসছে বলে আমার কাছে এখনো অফিসিয়াল কোনো খবর নেই। এনডিএ তো আর আমাদের রাজ্যে ক্ষমতা চলছে না, আমাদের বিজেপির গভর্নমেন্ট চলছে। এনডিএ দিল্লির বিষয়, দিল্লির নেতারা বুঝবেন। একটা আইডিওলজির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই অন্তত ভারতীয় জনতা পার্টির কোনো নেতা কোনোদিন বলেনি। আইডিওলজির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তৃণমূলের আইডিওলজির এগেনস্ট। এবারে সায়নী ঘোষ বা অন্যান্য যারা সাংসদের বিষয় আছে, এরা নির্বাচনে জয়লাভ করার পরে এরা একটা পার্টিকে রিপ্রেজেন্ট করে না, তার এলাকায় কনস্টিটিউয়েন্সিকে রিপ্রেজেন্ট করে। তো সেখানে দাঁড়িয়ে সায়নী ঘোষ একটা লোকসভার সাংসদ, মেবি যাদবপুর লোকসভার সাংসদ, তো যাদবপুরকে রিপ্রেজেন্ট করে দিল্লিতে। তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করতো, তৃণমূল কংগ্রেসের হয়ে সঙ্গে যদি থাকে বা থাকতো, আমি উদাহরণ হিসেবে বলছি। তো সেক্ষেত্রে সায়নী ঘোষ, আমি যেটা মানে যতটুকু আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, এরা তৃণমূলের সঙ্গ নাকি ছেড়ে দিয়েছে, দিয়ে তাদের মতো করে একটা জোট তৈরি করে তারা ইন্ডিয়াকে সাপোর্ট করেছে ডেভেলপমেন্টের স্বার্থে, মানে দেশের ডেভেলপমেন্টের স্বার্থে। এটা নিশ্চয়ই আগেকার দিনের 30, 35, 40 বছর আগের পলিটিক্স তো নেই যে নিজেদের স্বার্থে একটা নির্বাচিত গভর্নমেন্টকে ফেলে দেওয়া হলো। এটা হয়েছে এর আগে, দিয়ে আবার ইলেকশন হলো, 13 মাস পর ইলেকশন, 12 মাস পর ইলেকশন, এটা হয়েছে আমাদের দেশে। তাতে কী হচ্ছে, পাবলিকের উপরে বিরাট বড় বার্ডেন চেপেছে। তো সেই জায়গাতে যদি কেউ ডেভেলপমেন্টের স্বার্থে, দিল্লির মতো অত বড় পলিটিক্স আমি বুঝি না। আমি রাজ্যের লোক, জেলার একটা ছোট্ট যুবর দায়িত্বে আছি। জেলার ক্ষেত্রে অন্তত আমি যদি বলি, তাহলে আমাদের নদিয়া জেলাতে এরকম কোনো ঘটনা, একটা নেতৃত্ব বুঝবে না। আমি এমএলএ নিতে পারে না কাউকে, এমএলএ বাদও দিতে পারে। ভারতীয় জনতা পার্টিতে এমএলএ কাউকে গ্রহণও করতে পারে না, বাদও দিতে পারে। যদি ডিসিশন নেয়, আমি পার্টির একজন মানে গুড বা নর্মাল কর্মী হিসাবে পার্টির সিদ্ধান্ত অলওয়েজ শিরোধার্য। এটা নিয়ে আমার না, সেটা কে কোন অ্যাঙ্গেলে ভাবছে তার বিষয়, কিন্তু পার্টি যখন আমাদের দলের পার্টি যদি কোনো সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই তারা ভেবেই সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্ত নিশ্চয়ই মাথা পেতে নিতে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি একজন পার্টির ডেডিকেটেড ওয়ার্কার। আপনি নিয়ে পার্টিতে ভাবার লোক আছে। আমি একটা বিধানসভার এমএলএ, আমার বিধানসভায় যারা তৃণমূলকে রিপ্রেজেন্ট করতো, তারা দেখলাম রাতারাতি আর তৃণমূলকে রিপ্রেজেন্ট করছে না, রাজনীতি থেকে সরে গেছে। তারা যে বিজেপিতে আসছে এরকম বিষয় নেই, আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, তারা বলছে আমরা রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি। সন্ন্যাস ছেড়ে দিয়েছে না, আমি জানি না এটা ওরা অ্যাকচুয়ালি, না কোনো কিছু, আমার ওখানে কোনো ডিম থেরাপি হয়নি, মানে ওই ডিম থেরাপি বিজেপির কালচার নয়। যারা করেছে তারা বলতে পারে, হতে পারে। আপনি একটা পরিবারের যদি 10টা লোককে দেখেন, নিশ্চয়ই 10টা লোক আপনার মতো হবে, তার কোনো গ্যারান্টি নেই। আমি রাজ্য সভাপতির ভাষায় বলছি, রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীর ভাষায় বলছি, ডিম থেরাপি ভারতীয় জনতা পার্টির কালচার নয়। সবাই মানে কে, তার কে রেসপন্সিবল পার্সনকে, এই সবাই রেসপন্সিবল পার্সনকে আপনি বলছেন। সাধারণ মানুষ কে? সাধারণ মানুষ না, আপনি যখন একটা স্টেটমেন্ট দেবে আপনাকে অথরাইজ পার্সন বলতে হবে, বলেছে। আমি জানি যারা করছে তারা বলতে বন্ধ হওয়া উচিত কিনা। না, আমি বলছি যেটা বিজেপির কালচার নয়, সেটা বিজেপির একজন নেতা হিসেবে অবভিয়াসলি আমি চাই বন্ধ করবো। এটা আমাদের রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী, একজন সংগঠনের টপ বসে তিনি বলেছেন, এবং একজন যিনি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিনি বলেছেন। ফলে সেই জায়গায় আমাদের বলার তো কোনো জায়গা নেই। মানুষ এই কারণে মানুষকে নির্বাচিত করে, কোনো জনপ্রতিনিধিকে মানুষ নির্বাচিত করে উন্নয়ন করার জন্য। ফলে নর্মাল ডিউটি, আমি আমার নর্মাল কাজ করছি। বাকিদেরও হচ্ছে, হয়তো আপনার চোখে পড়েনি, কারণ আমিও তো বাকিদের দেখছি, অনেকে আমার থেকে ভালো কাজ করছে, আমার চোখে পড়ছে। তো যেমন কি সব জায়গাতে আমাদের যেখানে বিজেপির বিধায়ক দারুণ কাজ করছে, তারা ডেভেলপমেন্ট স্কিম তৈরি করছে, তারা ফিউচার প্ল্যানিং করছে, 5 ইয়ার্স প্ল্যানিং করছে কেউ। তো সেই প্ল্যানিংগুলো এক্সিকিউশন হবে, সময় তো লাগবে, কালকে আপনি দেখতে পারবেন, এটাও তো হতে পারে না। যতগুলো ফোন আসে আমি চেষ্টা করি ধরার, যেগুলো পারি না পরে ব্যাক করি।
এটা কি আগের থেকে ছিল মানে হ্যাঁ, নাকি হ্যাঁ, আমি এইটুকু মনে করি যে মানুষ আমাকে প্রয়োজনের বাইরে কেউ ফোন করবে না। আমার অভিজ্ঞতা এরকম নেই। আমি যাদেরকে ফোন করেছি, ফোন করলে হয় ফোন ধরে, নাহলে ব্যাক করে। ফলে আমার অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারবো না, যার অভিজ্ঞতা আছে সে বলতে পারবে। দূরে সরিয়ে দিয়েছে বলে এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত শুনিনি বা দেখিনি। আমার মনে হয় আমাদের জীবদ্দশায় আমরা এই প্রথম দেখলাম যে বিজেপির এমএলএরা সেবা কেন্দ্র খুলেছে, নেতাজি না মানে পাবলিককে সেবা দেওয়ার জন্য। এর আগে এটা আমরা দেখিনি। কার নামে খুলেছে? আজকে নামকরণ হলো, এর আগে সেবা কেন্দ্র অলরেডি খোলা হয়ে গেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যদি খোলে তাহলে গভর্নমেন্টের তরফ থেকে ইয়ে হবে। অনেকেই অলরেডি খুলে ফেলেছে সেবা কেন্দ্র। নেতাজি আমাদের দেশের অন্যতম মানে প্রথম সারির একজন স্বাধীনতা সংগ্রামী। আমি শুনি নরেন্দ্র মাঝার কী বলেছে আমি শুনি। শোনেননি এই বিষয়ে? তাহলে আপনার আসলেন নেতাজি টিভি কম দেখি তো, টিভির খবর আমি কম দেখি। মোবাইলে দেখা যাচ্ছে। মোবাইলে আমার মানে নিউজ ফিডে আসেনি, আমি জানি না কেন হতে পারে। আমি মানে অবাক এই বিষয়ে অন্তত আমার ইয়েতে আসেনি। আসলে আমি অবশ্যই রিয়াকশন দিতাম। কিন্তু যে এটা নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের চরমপন্থী আন্দোলনের একজন অন্যতম প্রধান মুখ ছিলেন। তো তাকে অবভিয়াসলি তো আমরা আমাদের পার্টি তো প্রথম বলেছে যে তিনি মানে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। বিজেপি বলেছে না, বিজেপি স্বীকৃতি দিয়েছে, অন্য কোনো পার্টি কোনো স্বীকৃতি দেয়নি। দেয়নি, আমরা তো বলছি। নেতাজিকে নিয়ে যারা রাজনীতি করতো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক মোস্ট প্রবলি, যদি ভুল না বলে থাকে, তারাও কোনোদিন বলেনি ভারতবর্ষের প্রথম স্বাধীন প্রধানমন্ত্রীর নাম নেতাজি। তারা বলেনি, বিজেপি বলেছে। পার্টি করেন, পার্টি সমালোচনা করেনি তো, বিজেপি তো সমালোচনা করেনি না। তার সাংসদের বাইরে তার তো একটা ব্যক্তি আইডিওলজি আছে, ব্যক্তি হিসাবে বলতে পারে। আমি জানি না, যদি বলে থাকে ভুল বলেছে, ভুল বলেছে যদি বলে থাকে অকপট এখন স্বীকারোক্তি আপনার। না, যদি বলে থাকে আমি যে দেখিও নি শুনিও নি। যদি কেউ আমি যদি বলে থাকি আমি ভুল বলছি, কেন বলবো আমি? একজন বাঙালি হিসাবে কখনো আমি বলতে পারি না, জানি না উনি কী বলেছে।